আমি রিন্টু চ্যাটার্জি। আমাদের পুরো টিমের তরফ থেকে আমরা একটি শ্রুতি নাটক আজকে পরিবেশন করতে চলেছি। যে সময় দীপ আমার কাছে অনুরোধটা নিয়ে গেছিল সেই সময় আসলে কোন রকম ছোট নাটকও তোলা ছিল না। তাই জন্য আমি যখনই বললাম যে একটি শ্রুতি নাটকের ব্যাপারে ওর সঙ্গে সঙ্গে সেটি বললো যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই রিন্টুদা, তুমি নিয়ে এলেই চলবে। আমি ঠিক আছে। আমাদের দুটো তিনটে আমাদের এই নাটকটা ৫-৬তম শো হচ্ছে, কিন্তু আমরা শ্রুতি নাটকের মূল যে দেনা পাওনা যে নাটকটি আমরা বহু জায়গায় শ্রুতি নাটক বিভিন্ন জায়গায় আমরা অনুষ্ঠিত করেছি। তো এটি সহমরণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মহামায়া ছোট গল্প অবলম্বনে। শুনুন, আপনাদের আশা করি মনোগ্রাহী হবে। শুরু হচ্ছে আজকের শ্রুতি নাটক সহমরণ। নমস্কার, শুভ সন্ধ্যা। অক্ষয়তন নাট্য সমাজের পক্ষ থেকে সকল দর্শক বিন্দুকে জানাই আমাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমরা আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে একটি ছোট শ্রুতি নাটক পরিবেশন করব, মহামায়া। চরিত্রায়নে মহামায়া শ্রীমতী শ্রাবণী দাস, রাজীব রিন্টু চ্যাটার্জি, ভবানী কুমুদ লাল, চাটুর্যে সুশান্ত মণ্ডল, ঘোষক ও আবহে রবীন ডান। শুরু হচ্ছে শ্রুতি নাটক মহামায়া। গল্পটি পাঠকরা নিতান্ত অমূলক অথবা অলৌকিক মনে করবেন না। যখন সহমরণ প্রথা ছিল তখন এমন ঘটনা কদাচিৎ ঘটিতে শোনা গিয়েছে। গল্পে মহামায়া কুলীনের ঘরের কুমারী, বয়স 24 বছর। যেমন পরিপূর্ণ বয়স তেমনি পরিপূর্ণ সৌন্দর্য। রাজীব লোকটি বিদেশী, তাহাকে নিজের সঙ্গে লইয়া আসিয়াছে। আজ শতবার মাথা দিব্য দিয়া রাজীব মহামায়াকে এই ভাঙা মন্দিরে আনিতে কৃতকার্য হইয়াছে। ছিল মন তোমারি প্রতীক্ষা করি, যুগে যুগে দিন রাত্রি ধরি। ছিল মরম বেদনা অন্ধকারে, বিরহ সখী রাজীব, ডেকেছিলে? মহামায়া, মহামায়া, তুমি তুমি এসেছো মহামায়া? আমি ভাবলাম বোধহয় সাক্ষাতের কি খুব প্রয়োজন ছিল? প্রয়োজন ছিল না বলছো? জানি না, তবে ভুল করেছি। আমার কোনো ক্ষমা নেই। জানি, আমি জানি। কুলীন ব্রাহ্মণ ঘরে দৌড়দণ্ড প্রতাপ ভবানী চরণের বন্ধু। এই ভরা সন্ধ্যায় নদী পাড়ে এই নির্জন ভাঙা মন্দিরে এক অপরিচিতের সঙ্গে দেখা করতে আসা কি আর তোমার শোভা পায়? সত্যি সত্যি অপরিচিত।
তোমার কুল তোমার গোত্র কি আর আমার সাথে মিলে? তবে এলে কেন? কেন এলে? রাজি, ধ্বনিটা ছাড়ো, সময়ের বড়ই অভাব। কি কারণে ডেকেছ বলো? তুমি জানো না, তুমি জানো না কি কারণে আমি তোমাকে দেখেছি? কি হলো, কি হলো? চুপ করে আছো কেন? বলো বলো বলো। না, জানি না। বোধহয় বোধহয় আমাদের অনেক কথা জানতে নেই। জানলে যে সমাজে আমাদের মুখ পুড়বে। আমি লেডি সাহেবের সাথে সোনাকুটি যাচ্ছি মহামায়া। তা জেনে আমার কি লাভ? লাভ লোকসানের হিসাব নিকাশের জন্য তোমাকে এখানে ডাকিনি মহামায়া। তবে কেন ডেকেছ? যাচ্ছা, এটা ধরো। এটা কি? তোমার সম্পত্তি। আমার কাছে গচ্ছিত রেখে গেছিলেন পেশিমা। সোনার বালা। তোমার পিসিমার। রাজি, শান্ত হও, শান্ত হও মহামায়া, শান্ত হও। সেই ছোট থেকে পিসিমা তোমার সাথে আমার সম্বন্ধের কথাটা বুকে বেঁধে রেখে চলে গেলেন। মারা যাওয়ার সময় আমার হাতে এটা তুলে দিয়ে বললেন, জানি না, আমি আমি জানি না তোদের ভাগ্যে কি আছে, আমি জানি না। শুধু এইটুকু মহামায়াকে দিয়ে বলিস, সুখে থাক মা। চুপ করো রাজি, চুপ করো। তোমায় তোমার চুপ করো। আমি যে আর শুনতে পাচ্ছি না। তুমি কি মহামায়া, তুমি কি? বসুদা, আমি কি পারি সইতেন? সেই ছোট্টবেলা থেকে তুমি হলে আমার একমাত্র অভিভাবক, একমাত্র সাথী তুমি। মনে আছে? মনে আছে তোমার? তোমার মনে আছে নীল সাহেব যেবার আমাকে আর পিসিমাকে নিয়ে তোমাদের গ্রামে এলেন? আমার বয়স তখন 10, তোমার 7। একদিন একদিন আমি তোমাদের বাগান থেকে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে গেলাম। তুমি তুমি তোমাদের প্রাসাদে নিয়ে গেলে, আমার সেবা করেছিলে। একজন অপরিচিত। দাদা, কিছু বুঝতে পারিনি। যেদিন পারলেন তোমার পিসিমাকে করা অপমান আমি যে কোনোদিনও ভুলতে পারবো না রাজি। এটাই সমাজ মহামায়া, এটাই সমাজ। তুমি কুলীন ব্রাহ্মণ ঘরের রাজকুমারী, আর আমি অজ্ঞাত কুলশীল নীল সাহেবের গোলাম মাত্র। সমাজ, এই সমাজ আমাদের মেনে নেবে না মহামায়া। রাজি, পারবে, পারবে মহামায়া, তুমি পারবে? এই অবস্থায় আমার হাত ধরে এই গ্রাম, এই অঞ্চল ছেড়ে নতুন নতুন কোথাও যেতে পারবে? পারবে তুমি মহামায়া? তবে চলো, চলো মহামায়া, চলো। যেখানে যেখানে আমাদের কেউ চিনবে না, কেউ জাত ধর্ম নিয়ে চোখ রাঙাবে না, যাবে যাবে মহামায়া। বলো বলো মহামায়া, তুমি যাবে? সোনাকুটি, হ্যাঁ মহামায়া, সোনাকুটি। এখান থেকে বহু দূর। আমি আমি তোমাকে নিয়ে যেতে এসেছি মহামায়া, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। মদ দাও, মদ দাও মহামায়া, তুমি মদ দাও। নিয়ে যাবে আমায় রাজি? হ্যাঁ, তুমি নিয়ে যাবে? নিয়ে যাবো, আমি নিয়ে যাবো। যেখানে আমাদের কেউ চিনবে না এমন কোথাও। পারবে বলো, বলো আমাকে নিয়ে যেতে। পারবো মহামায়া, আমাকে পারতেই হবে। দাঁড়াও, 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 দাঁড়াও। আমি আমি তাহলে এক্ষুনি ঘর থেকে একবার ঘুরে আসছি। না না, এ আমি কি করছি? আমার নিজের সুখের জন্য বংশের মুখে খালি। না না রাজি, এ হতে পারে না রাজি। কি বলছো কি তুমি মহামায়া?
জীবন কাটাই। রাজি, আমায় দুর্বল করে দিও না রাজি, দয়া করো, দয়া করো, আমাকে যেতে দাও। মহামায়া, মহামায়া, তুমি আমার কথাটা শোনো। মা, চুপ চুপ মহামায়া, চুপ। কি বলছো মনে হচ্ছে? চুপ। কি ভবানী, ভবানী চরণ তোমার দাদা? সে কি করে জানলো আমাদের এখানে থাকার কথা? মহামায়া, মহামায়া, তুমি পালাও, পালাও মহামায়া, পালাও। মহামায়া! রাজি, আমি তোমাকে ভালোবাসি রাজি, আমি তোমার ঘরেই যাবো, আমার জন্য অপেক্ষা করো। রাম সিং! আমাদের মহামায়াটা শেষে কিনা এই কর্ম করলে, হ্যাঁ? ছি 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 ছি। কুলির বংশের মান ছিড়ি সব এক নিমেষে। কি যে মতি হলো মেয়েটা, হ্যাঁ? ওই ওই বেটার ছেলে সাহেবের ছাটারই যত দোষ, ওই ওই মনে করে উস্কেছে। তোমাকে তোমাকে কত করে তখন বলেছি, ভবানী, ভবানী, মহামায়াটার ছোঁড়াটা বড্ড বেকম মেলেছে। ঘর সামলাও ভবানী, ঘর সামলাও। এখন উপায় বলুন চাটুর্য মশাই। আগে বলো, আগে বলো, ওই সাহেবের ছাটার একটা বন্দোবস্ত করেছ কি? হ্যাঁ, করেছি। রাম সিং লাঠির গায়ে ওকে কাবু করেছে, বুড়ো শিবের গায়ে ওকে ফেলে এসেছে। কেন কেন ফেলে এসেছে? কেন কে আবার? ব্যাটাকে একেবারে গঙ্গায় ছুঁড়ে ফেলে দিতে পারলে না? না না, প্রাণে মারলে মহাপাপের ভাগিদার হবো যে। আহ, ভবানী, পাপ পুণ্যের হিসাব এখন বাদ দাও তো। মান বড় না পাপ? ওই না বাউ তুমি এই অঞ্চলের বড়গাদা। মান থাকলে ভবানী বুঝলে, বিধাতাও পুণ্যি নিয়ে না একটু দর কষাকষি করে নেয়। এখন এখন উপায় বলুন চাটুর্য মশাই। খাল ভোরের আগেই কিছু একটা করতে হবে, নইলে যে মান থাকে না। বটেই তো, মান সম্মান আর থাকে কোথায়? উপায় তো একটা কিছু বার করতেই হবে। কি উপায়? পায় পায়ে পায়ে একটা ভাবছি, তবে তবে সেটা কি মহামায়ার জন্য ঠিক হবে? কি উপায়? এই ধর্মপুরে বাণিজ্য বাড়ি হরনাথ বাণিজ্যের নাম তোমার শোনা আছে নিশ্চয়? হ্যাঁ, শোনা আছে। খবর পেলুম কাল দুপুরে ওই আটকড়ির বুড়োটাকে ছেলেরা শ্মশানের ডোমের ঘরে রেখে গেছে। প্রাণটা এখন যায়নি বোধহয়। কি হলো ভবানী, চুপ করে আছো কেন? রাতারাতি মান বাঁচানোর এর চেয়ে সহজ উপায় কিন্তু আর তুমি পাবে না। তবে যে মেয়েটা। সত্যি তো, সে যে ভাগ্যের কথা ভবানী। যে বংশে সতীর জন্ম হয়, সমাজে তার মান কত বাড়ে বলো দেখি। আর মান হারাবার চেয়ে মানটা দ্বিগুণ বাড়িয়ে নেবার এই সুযোগ। ভবানী, ভেবে দেখো। ঠিক আছে, তবে তাই হোক। দোষ আমারই। আগে থেকে শক্ত হলে মেয়েটাকে এইভাবে মরতে দিতাম না। মহামায়া, মহামায়া। আমায় ডাকছিলেন? ভবানী, তবে আমি এসব জোগাড় যন্ত্রগুলো সেরে রাখি, কেমন? তুমি তুমি কিন্তু রাত্রি প্রহরে মহামায়াকে নিয়ে চলে এসো। আমি আমি আসি তবে। আচ্ছা, রাত দ্বীপ্রহরে লাল শাড়ি পরে তৈরি থেকো, যেতে হবে। আচ্ছা। জিজ্ঞাসা করলে না তো, কোথায় যেতে হবে?
আপনি যেখানে ভালো বোঝেন সেখানে নিয়ে যাবেন। আজ তোমার বিয়ে মহামায়া। আমি ভেতরে যাই। মহামায়া, আমি আমি তোমায় সহ্য করতে পারছি না। দূর হয়ে যাও, দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। সতী হওয়াই তোমার ভবিতব্য, তা খণ্ডাবে কে? আপনার রাতের খাবারটা পাঠিয়ে দেব। চাই না, চাই না, তোমার হাতে জল স্পর্শ করতে চাই না আমি। যাও। শোনো, এইভাবে তোমাকে হারাতে হবে আমি ভাবিনি। ছোট থেকে আমি তোমার মেয়ের মতো স্নেহ করেছি। আমার যন্ত্রণা বোঝার ক্ষমতা থাকলে এই দুষ্কর্ম করতে না তুমি। চলে যাও, চলে যাও আমার চোখের সামনে থেকে। আপনি আপনার কর্তব্য করেছেন, আমি আমার। মহামায়া, রাজীব আমার অপেক্ষায় থাকবে, সে ইহকাল বা পরকাল। বনরি, 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 বনরি। মহামায়া, মহামায়া, কাল রাতে জ্ঞান ফিরতে আমি আমি তোমাদের বাড়ি গিয়েছিলাম। দেখলুম লাল টুকটুকে শাড়ি পরে তোমার দাদার সাথে সবার চোখের আড়ালে ছড়ি গাড়ি করে অন্ধকার রাস্তায় কোথায় যেন হারিয়ে গেলে। গাড়ির চাকার গর্তে পা ফেলে ফেলে পৌঁছলুম জোড়া অশ্বত্থতলা শ্মশান ঘাটে। দেখি দেখি আধমরা একজনের পাশে মাথায় সিঁদুর লেপে বসে আছো তুমি। আমি জানি মহামায়া, আমি জানি এই পৃথিবীর সর্বনিকৃষ্টতম কাজ আমরা করেছি। আজ সব শেষ মহামায়া। লাল আলতা, পলা, সিঁদুরে রাঙা তুমি আজ। আজ তুমি সতী, তোমার চিতায় জ্বলবে আমাদের প্রেমের পরিণতি। কিন্তু কিন্তু দেখো, ইহকাল না হোক, পরকালে গিয়ে আমাদের ঠিক মিলন হবে। তুমি তুমি দেখো মহামায়া, তুমি দেখছো বিধাতা কেন আমাদের দুঃখে সেই সকাল থেকে কেঁদে চলেছে। এই ঝড়, এই তুফান ভরা দিন কি আর ভরা বৈশাখের শোভা পায় মহামায়া? তবে তবে তুমি চিন্তা করো না মহামায়া, একদম একদম চিন্তা করো না। এই দেখো আমার হাতে রয়েছে ধুতরোর বীজ মহামায়া। আমি আসছি মহামায়া, আমি আসছি। আমি কে ওখানে? কে ওখানে? কে? উত্তরটা কে? মহামায়া, তুমি এখানে? কি স্বপ্ন? না, কঠিন বাস্তব। আমি কথা দিয়েছিলাম না, আমি আসবো। চলো চলো চলো, কোথায় নিয়ে যাবে আমায়? না, এ সত্য নয়। মহামায়া, এই কোন অলৌকিক মায়ায় তুমি এখানে এলে? তবে কি প্রেত জনি? আমার হাতে হাত রাখো। না, মহামায়া, কি করে হলো? আমি যে এখনো বিশ্বাস করতে পারি
সে অনেক কথা পরে বলবো খন। এখন চলো। তাই চলো না 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 দাঁড়াও যাবার আগে এই পুরো শীততলায় আজ আমাদের বিয়ে হোক মহামায়া। কোনো আড়ম্বর নয় না, কোনো আড়ম্বর নয়, কিন্তু কেউ কোনো দিন আমাদের আর আলাদা করতে পারবে না। এসো এসো মহামায়া, এসো। তোমার চাঁদের মতন মুখখানা দেখে এ যাবৎকালের যত দুঃখ আছে আমি সব ভুলে যাই। না না, এ পাপ কাজ তুমি কখনো করবে না, বলো। কথা দাও। তুমি আমার ভবিষ্যতের স্ত্রী মহামায়া, কি বলছো তুমি? বিয়ে মানে কি সুন্দরের উপভোগ, মনের মিলন কি নয়? কিন্তু মহামায়া, কথা দাও রাজীব, কথা দাও। জীবনে কখনো তুমি আমার মুখ দর্শন করতে চাইবে না। বলো বলো, আমাদের সকল সম্পর্কের কন্ডে এই ঘন্টা। তবে তাই হোক মহামায়া, তবে তাই হোক। মহামায়া, 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 মনে হয় পুকুর ঘাটে স্নান করতে গেছে। আজ 2 বছর কেটে গেল। সুখ, অনন্ত সুখ। এই দিনগুলোর জন্য কত না পরীক্ষা দিতে হয়েছিল আমাদের। মহামায়ার সেই উজ্জ্বল মুখখানা, যা দেখে সারা দিনের ক্লান্তি আমি ভুলে থাকতাম, সেটা কি ঘন্টার ঘেরাটোপে চিরকাল আটকে থাকবে? আমি কি কখনো আর সেই রূপ দেখতে পাবো না? তুমি তৈরি হয়ে গেছো? হ্যাঁ, তৈরি হয়ে গেছি। বলছি, কিছু খাবার হবে কি? দাঁড়াও, আনছি। স্ত্রী ধর্ম পালনে তোমার কোনো ত্রুটি নেই, তবে আমাকে কেন শাস্তি দাও? ধরো, হ্যাঁ, একটু চিড়ে গুড় খেয়ে নাও। আচ্ছা। পুটলিতে কিছুটা বেঁধে দিল, দুপুর গড়ানোর আগে খেয়ে নিও কিন্তু। আচ্ছা, বলছি, ঘরে চাল বাড়ন্ত নয় তো? তুমি তো কোনো কিছুরই অভাব রাখোনি রাজীব। অভাব? সংসারে হয়তো অভাব নেই, কিন্তু আমার মনের ভেতরে যে কি অভাব, তা যদি তুমি বুঝতে। তুমি খাও, হ্যাঁ আমি একটু জল আনি। মহামায়া শোনো, তোমার কি দয়া কোনো দিনও হবে না? পাথর কি কোনো দিনও বলবে না যে মুখের আবাকানি আমার সমস্ত দুঃখ এক নিমিষে বিলীন করে দিত? তাকে আর আমি কোনো দিনও দেখতে পাবো না মহামায়া। রাজীব, তুমি আমায় দুর্বল করে দিও না। তুমি আমায় কথা দিয়েছিলে, মনে নেই তোমার? আছে, আমার সমস্তটাই মনে আছে মহামায়া, কিন্তু ধৈর্যের মাঝে ফাটল দেখা দিয়েছে, আর যে সহ্য হয় না। রাজীব, যদি তুমি বুঝতে কি কারণে আমার এই ব্রত। মহামায়া, আমি জানি আমার মতো ওই একই জ্বালা তুমিও জ্বলে মরছো। পারো না মহামায়া এক নিমিষে সমস্ত পর্দা সরিয়ে ফেলতে? বলো মহামায়া, তুমি বলো। না, আমি পারি না। তুমি যে সইতে পারবে না। তাহলে এটাই স্বামী স্ত্রীর সম্পর্ক? এই তবে এতদিনের প্রেম? ঠিক আছে, থাক তবে। যেখানে আমার প্রতি তোমার এতটুকু বিশ্বাস নেই, মৃত্যুর পর্দা চিরকাল আমাদের মধ্যে বিভেদ তৈরি করে রাখো। আমি চললুম, ফিরতে আমার রাত হবে। আমার জন্য অপেক্ষা করো না মহামায়া, আমার জন্য অপেক্ষা করো না। রাজীব!
বাঁধ ভেঙেছে, উছলে পরে আলো, ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো, চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, চাঁদের হাসি বাঁধ ভেঙে শুক্লপক্ষে ত্রয়োদশী চাঁদ, কি নিষ্পাপ এই আভা, কি কোমল এই তেজ, আমার মহামায়ার আকুল চোখ দুটো ওই চাঁদটাতে বসিয়ে দিলে না বেশ মানায়। উফ, সারাদিনের ক্লান্তি কল্পনাতেই যেন বিলীন হয়ে যাচ্ছে। না 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 না, আজ আমি বড় খারাপ ব্যবহার করে ফেলেছি মহামায়ার সাথে। মহামায়া, মহামায়া, আমাকে আমাকে তুমি ক্ষমা করে দিও মহামায়া, আমাকে তুমি ক্ষমা করে দিও। এই দেখো, এই দেখো, তোমার জন্য হাট থেকে আমি কুঁদ ফুলের মালা এনেছি, তুমি চুলে লাগিয়ে কাল ভোরে সূর্য প্রণাম করো। না না, আজ আমি তোমার কোনো বারণই শুনছি না, আমি আজ নিজের হাতে তোমার চুলে এই মালা বেঁধে দেব। দেখি দেখি তুমি কি করে আমাকে আটকাও। আর আটকালেই বা আমার প্রেমের গভীরতা পদ্মপুকুরের মতন 5 হাত নয়, তার সায়রের মতন গভীর। সেই প্রেমের মালা আজ আমি তোমাকে বাঁধবো মহামায়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে বাঁধবো মহামায়া, আজ আমি তোমাকে বাঁধবো। আমি আসছি মহামায়া, আমি আসছি। আমি চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, উছলে পরে আলো। মহামায়া, 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 ও মা, ঘুমিয়ে পড়েছে। ঘুমটার কাপড়টাকেও নিজের বাধ্য করে নিয়েছো বলো, নিজের জায়গা ছাড়বার স্পর্ধাটুকু দেখায়নি। দেখো মহামায়া, কি সুন্দর এই মালাটা। আজকে আজকে আমি নিজের হাতে আমি তোমার চুলে, আমি তোমার চুলে। না! তুমি ক্ষমা করো, তুমি ক্ষমা করো, তুমি ক্ষমা করো। মহামায়া হাত পা বাঁধিয়া তাহাকে চিতায় সমর্পণ করিয়া যথাসময়ে অগ্নি প্রয়োগ করা হইয়াছিল। অগ্নিও ধুধু করিয়া জ্বলিয়া উঠিয়াছিল। এমন সময় প্রচন্ড ঝড় ও মুষলধারে বৃষ্টিতে চিতানল নিবিতে বিলম্ব হইল না। তাহার পর দগ্ধ বস্ত্রখণ্ড গাত্রে জড়াইয়া মহামায়া চিতা হইতে উঠিয়া তাহার পর যে কি ঘটিল তাহারও গোচরে নাই। আজ শুক্লপক্ষের ত্রয়োদশীতে মহামায়া একটি মাত্র আর উত্তর করিল না। মুহূর্তের জন্য পশ্চাৎ না ফিরিয়া ঘর হইতে বাহির হইয়া গেল। কোথায় তাহারা সন্ধান পাওয়া গেল না। সেই ক্ষমাহীন চির বিদায়ের নীরব প্রধানয় রাজীবের সমস্ত ইহজীবনের একটি সুদীর্ঘ দগ্ধ চিহ্ন রাখিয়া গেল।